সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপের সৌজন্যে আলোক হেলথ কেয়ার হাসপাতাল বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় অশান্ত মধ্যপ্রাচ্য। এই বিষয়টি নিয়ে আলোচনায় যাব। আমার সঙ্গে স্টুডিওতে আছেন সম্মানিত দুজন অতিথি, পরিচয় করিয়ে দেব শুরুতেই তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ম্যাম, স্বাগত এই আয়োজনে। আছেন রাহিদ এজাজ, কূটনৈতিক প্রতিবেদক, দৈনিক প্রথম আলো। আপনাকে স্বাগত। জনাব রাহিদ এজাজ, আপনার কাছে আসি। যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আসলে যেতে হলো এই মুহূর্তে, ইরানের পক্ষে কেন এই চূড়ান্ত আক্রমণে আসলে যেতে হলো? আপনার কাছ থেকে যদি শুরুতে সেটি একটু জানতে চাই। ইরানের দিক থেকে কি পিঠ ঠেকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল? ধন্যবাদ। ইরানের পক্ষ থেকে যে প্রশ্নটা করেন, আমি যদি ভুল না বুঝি, যে আপনি নিশ্চয়ই জানতে চাচ্ছেন ইরান পাল্টা হামলা চালানো কেন, তাই তো? এখন ধরেন আমরা দুজন মিলে আপনার উপর সাঁড়াশি আক্রমণ চালালাম এবং একটা স্কেল আপ করলাম, তো সেই জায়গায় তো নিশ্চয়ই আপনি হাল ছেড়ে দিয়ে বসে থাকবেন না। তো স্বাভাবিকভাবে আপনি সেটা প্রতিহত করবেন এবং সেটাই ইরান করেছে। আজকে চতুর্থ দিনে যে এসে যখন আমরা এই আলোচনা করছি এবং দেখছি সর্বশেষ যেটা সৌদি আরবে আপনার মার্কিন আপনার হামলা হয়েছে আমেরিকান কাতারে, তো রিয়াদে। তো এর আগে আজকে সকালে ভোরের দিকে একটা নিউজ পড়ছিলাম, তারা মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশে ইউএস স্টেট ডিপার্টমেন্টের কনসুলার অ্যাফেয়ার্স থেকে একটা অ্যালার্ট দেওয়া হয়েছে যে এইসব দেশে যেন ভ্রমণ না করে এবং ইভ্যাকুয়েশন প্ল্যানের কথা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই হামলাটা 4 দিন আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে করেছিল। নিশ্চয়ই আমাদের গত বছরের জুন মাসের 2 সপ্তাহের কথা মনে আছে, এবং তখন সাঁড়াশি হামলা এমনভাবে করা হয়েছিল এবং এটা বলতে দ্বিধা নাই, আমি আপনি সহ গোটা দুনিয়ায় যে ইরানের পরিস্থিতি নিয়ে আমরা যা দেখি, শুনি, লিখি বা প্রচার করি, তার সবটাই কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া থেকে। আর এবং ইরান যে ধরনের সোসাইটি, ইরান যে ধরনের পলিটিক্যাল স্ট্রাকচার, তারা অনেকটা ফিল্টার করে দেয়। তো সেই জায়গাতে তখন মনে হচ্ছিল, আমি একটু পেছনে গিয়ে গত জুনের কথাই জন্যই বলছি, তখন মনে হয়েছিল যে ইরান বোধহয় ধসে পড়লো বা ভেঙে পড়লো। কারণ তার আগে নিশ্চয় আমাদের মনে আছে ইরানের প্রেসিডেন্ট রাইসি একটা রহস্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি প্রাণ হারান এবং তার সাথে তার পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। তো সেই রহস্যের উন্মোচন কিন্তু এখনো হয়নি। ধারণা করা হয়ে থাকে এটা একটা অন্তর্ঘাত ছিল বা নিজেদের মধ্যে কিছু একটা, যেটা বলছিলাম, তারা এমন একটা রেজিমেন্টেড সোসাইটি, সেখান থেকে অ্যাকুরেট ইনফরমেশন পাওয়া বা অবজেক্টিভ ইনফরমেশন পাওয়াটা ডিফিকাল্ট। তো ওই হামলার সময় তো ইরানকে আপনি ধসিয়ে দিতে পারলেন না, উল্টো বরঞ্চ, মানে আমার দিক থেকে আমি বিষয়টা এভাবে দেখি, ইসরায়েলের যে আয়রন ডোম, যে সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার বলা হয়, সেই ডোমে কিন্তু ইরান হামলা চালিয়েছিল এবং প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি হামলায় তার পুরো সমর্থন ছিল। হামলার শেষ দিকে এসে ইরান ঘোষণা দিয়ে আল ওবায়দ এয়ারবেস, যেটা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে, সেখানে তারা হামলা চালিয়েছে। এবং এইবার 4 দিন আগে এই হামলা শুরুর আগে আমরা যদি জানুয়ারির দিকে তাকাই, নিশ্চয় মনে আছে জানুয়ারি ফেব্রুয়ারিতে ইরানে একটা আন্দোলন শুরু হলো, বিরোধীদের আন্দোলন, এবং সেখানে হতাহতের ঘটনা শেষ পর্যন্ত 5,000 বলা হচ্ছে, যেটা আমার মতে সেটা আরও 3-4 গুণ হতে পারে। তো সব মিলিয়ে ইরানে যে ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের যুগপৎ হামলা, এটি হুট করে বা অবাক হওয়ার মতো কিছু নেই। এটি হয়তো আজকে হোক, আজ হোক, কাল হোক হতো, কিন্তু যেভাবে ডিসপ্রপোর্শনেট অ্যাটাকটা শুরু হয়েছে এবং অ্যাটাকটা শুরু করে সে কি বলছিল, সে ট্রাম্পের ঘোষণা ছিল রেজিম চেঞ্জ। প্রথম কথা হচ্ছে খামেনিকে আপনার সটিয়ে দিবে, রেজিম চেঞ্জ করবে, সেখানে পরিবর্তন আসবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আপনি রেজিম চেঞ্জ করার কথা বলছেন, জিনিসটা কি এত সহজ? এত সহজ? এবং এটি কি একমাত্র কারণ? আমি যদি একটু ম্যামের কাছ থেকে জানতে চাই যে রেজিম চেঞ্জের কথা স্বাভাবিকভাবে যখন আমরা বলছি, এটা কি শুধুমাত্র রেজিম চেঞ্জের ইস্যুই ছিল? যদি রেজিম চেঞ্জের ইস্যুটাই হয়ে থাকে, তাহলে আমেরিকার পক্ষ থেকে এবং ইসরায়েলের পক্ষ থেকে লক্ষ্য উদ্দেশ্যটা কি একই ছিল কিনা বা আলাদা কিনা? ধন্যবাদ আপনাকে। একটু আমি আপনি রাহিদকে যে প্রশ্নটা করছিলেন সেখানে যুক্ত করতে চাচ্ছি। ইরান কিন্তু হামলা করেনি, হামলা করেছে প্রথমে ইসরায়েল, আমেরিকা, এবং তারা এগুলোকে প্রিএমপ্টিভ অ্যাটাক হিসাবে আখ্যায়িত করছে যে তারা সেলফ ডিফেন্সে করেছে। প্রিএমপ্টিভ অ্যাটাক তখনই করা হয় যখন আপনি আশঙ্কা করেন যে আপনার উপরে হামলা করা হবে, এবং এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কোনো প্রমাণ দিতে পারেনি যে ইসরায়েল ওয়াজ প্রিপেয়ারিং টু অ্যাটাক দ্যাম।
সো সেই জায়গাটায় মানে এটা, এবং এখানে ইরান সেলফ ডিফেন্সে জিনিসটা। আপনি যেটা আপনার প্রশ্নটা ছিল যে রেজিম চেঞ্জের ব্যাপারটা, দেখেন রেজিম চেঞ্জ জিনিসটা কিন্তু অত সহজ না। রাহিদ খুব রাইটলি পয়েন্ট আউট করেছে। রেজিম চেঞ্জ হলো যখন আপনি একটা পুরো ব্যবস্থাটাকে পরিবর্তন করেন। আমি যদি কিছু ব্যক্তিকে মেরে ফেলি বা টপ লিডারশিপটাকে সরিয়ে ফেলি, সেটা কিন্তু আপনি তো আন্তর্জাতিক সম্পর্কে পড়েছেন, সো ইউ নো ইট, যে ওখানে লিডারশিপ চেঞ্জ আসে, নট যে কাঠামোগত, মানে যখন স্ট্রাকচারাল চেঞ্জ আসে বা সিস্টেমিক চেঞ্জ আসে তখনই রেজিম চেঞ্জ হয়, একটা মৌলিক পরিবর্তন। এবং ইরানের যে ব্যবস্থাটা এখন বিদ্যমান আছে, এটা কিন্তু খুব রাইটলি অনেকে বলছে, এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীও একই কথা বলেছেন যে এটা তো বাই থ্রু এয়ার, মানে আমরা অ্যাট্যাক করে করে তো রেজিম চেঞ্জ করতে পারবো না, ইট হ্যাজ টু কাম ফ্রম উইদিন, ভেতর থেকে, ইরানের ভেতর থেকেই আসবে। এবং এটাও ঠিক যে ইরানের ভেতরে অনেক ডিসেন্টিং আছে, মানে প্রোটেস্টগুলো হয়েছে, বাট এটাও ঠিক যে ইরানে অনেকেই আছে যারা এই রেজিমকে সমর্থনও করে, সেটাও ঠিক আছে, সেই জায়গাটাও আছে। এখন আপনি দেখেন, এবং সেই যে প্রোটেস্টগুলো হয়েছে ওটা কতটুকু ওয়েস্টার্ন পাওয়ার্সরা উস্কিয়ে দিয়েছে সেখানেও একটা দেখার ব্যাপার আছে। বিকজ দেখেন এই যে খামেনিকে মারা হলো, এটা মানে সিআইএ গত 8-10 মাস ধরে তাকে ট্র্যাক করেছে, তাও ট্রাফিক লাইটের ক্যামেরা দিয়ে তার পুরো রুটিনটাকে ফলো করেছে, যে ট্রাফিক লাইটে ক্যামেরা, সেটা দিয়ে তাকে ওনার রুটিনটা কী ধরনের হতে পারে, এবং সেটা দিয়ে আন্দাজ করেছে যে এই সময় এখানে শুক্রবার ছিল, শনিবারে একটা মিটিং হতে পারে, সবাই থাকবে, সেভাবে এটা একটা এসেছে। এবং এটাও বলা হয়, মানে এটা বলা হয় না, মানে এটা ইরানে একবার একটা কাউন্টার ইন্টেলিজেন্স ওরা ইউনিট করেছিল টু সি যে এখানে কারা আছে যারা স্পাইং করছে ইসরায়েলের হয়ে। পরে দেখা গেল যে ওই কাউন্টার ইন্টেলিজেন্সের যে হেড ছিল সেও কিন্তু ইসরায়েলের স্পাই হিসেবে কাজ করছিল। এবার কি সেই ব্যর্থতার জায়গা ছিল? ইন্টেলিজেন্স জায়গা তো আছে, ইন্টেলিজেন্স ফেলিয়ার না হলে এতজন তো একসাথে বসার কথা না। এবং এই যে ধরেন ট্রাফিক লাইটের মধ্যে তারা ক্যামেরা বসিয়ে তাকে ট্র্যাক করেছে, এটা তো ধরে ফেলা কথা ছিল। আপনি যে প্রশ্নটা, আমি আপনার প্রশ্নতে মূল জায়গাটাতে ফেরত যাচ্ছি, রেজিম চেঞ্জই একমাত্র উদ্দেশ্য কিনা, এবং এখানে আমেরিকা এবং ইসরায়েলের উদ্দেশ্য কি, লক্ষ্য উদ্দেশ্য এক কিনা, সেটাও একটু জানতে চাইবো। রেজিম চেঞ্জ একটা উদ্দেশ্য, বাট ওদের মূল উদ্দেশ্যটা ছিল দ্যাট, দেখেন আপনি যদি, মানে আমরা না আসলে অনেক বর্তমান নিয়ে কথা বলি, প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলি, আমাদের একটু পাস্ট টেন্স নিয়েও কথা বলা উচিত। আপনি যদি একটু খেয়াল করেন, নেতানিয়াহু তার জীবনে 40টা বছর ব্যয় করেছে জাস্ট কীভাবে এই অঞ্চলটাকে সে মানে অস্থিতিশীল করবে, সে কীভাবে ইসরায়েলের সিকিউরিটিটাকে একটা, যেটা বলে না যে কোনো ধরনের নিচ্ছিদ্র নিরাপত্তা রাখতে চায়, এবং সে এই পুরো, আমরা মধ্যপ্রাচ্যের দিকে যদি তাকাই, পুরো মধ্যপ্রাচ্যকে কিন্তু ওয়েস্টার্ন পাওয়ার্সরা ধ্বংস করেছে ফর স্ট্র্যাটেজিক রিজনস। ওখানে ধরেন এক মেডিটেরিয়ানিয়ান বলেন, অয়েল বলেন, স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড, এবং সেখানে আমেরিকা কিন্তু তার ঘাঁটি প্রায় প্রত্যেকটা রাষ্ট্রে আছে তাদের, এবং যারা যারা আমেরিকাকে অপোজ করেছে তাদেরকেই তারা ধ্বংস করেছে। আপনি এটা খেয়াল করে দেখবেন, এখানে ইরাক ধ্বংস হয়েছে, সিরিয়া মধ্যে তারা গন্ডগোল লাগিয়েছে, লেবাননের কথা আপনি চিন্তা করেন, লিবিয়া দেখেন, সৌদি আর বাকিগুলো আছে অনেকটা পাপেট রেজিমের মতো আছে ওখানে। সো এই জায়গাটায়, এবং এখন ইসরায়েলের যে স্ট্র্যাটেজি, যে আশেপাশের রাষ্ট্রগুলোকে বাফার হিসাবে তারা ইউজ করতে চাচ্ছে, মানে ইরান কি তাদের জন্য অনেক বড় একটা থ্রেট ছিল এসব ক্ষেত্রে, মানে ইসরায়েলের জন্য এখনো তাদের জন্য একটা বড় থ্রেট আছে, কারণ তাদের ছিল যে এক তো নিউক্লিয়ার জায়গাটা ছিল, এবং সেটা তো আমরা জানি যে সেখানে তাদের কাছে কোনো প্রমাণ নেই যে তারা ইউরেনিয়ামটাকে ওই পর্যায়ে এনেছে। ইরান অনেক আগেই জানতো যে তাদের ডিফেন্সের এটা হলো কনভেনশনাল শিট হলো মিসাইল সিস্টেম, এবং সেখানে ধরেন ওই মিসাইল সিস্টেমটাকে তারা এর মধ্যে অনেক ডেভেলপ করেছে, এবং এটা 2000 কিলোমিটার পর্যন্ত সেটা রেঞ্জ আছে। ইসরায়েলকে ইজিলি তারা টার্গেট করতে পারে এরকম। ইরান না, ইসরায়েলকে তো করতেই পারে, মানে
যেই কথাটা ডোনাল্ড ট্রাম্প বলছিল যে তারা আইসিবিএম ডেভেলপ করতে যাচ্ছে, যেটা ইউরোপকে হিট করবে, আমেরিকাকে হিট করবে, কিন্তু কোনো এভিডেন্স নেই। এভিডেন্স নেই। জানুয়ারি ফেব্রুয়ারির কথা যেমনটি রাহিদ ভাই তিনি বলছিলেন, তখন আমেরিকার দিক থেকে, ইসরায়েলের দিক থেকে যে আক্রমণটা হলো, তখন তো তারা বললো যে পরমাণু তৈরির যে জায়গাগুলো তারা সেটা ধ্বংস করতে পেরেছে। তাহলে এখন এসে আবার উল্টো সুরে তারা কেন কথা না, বলছে? সেটা ধ্বংস ওরা করতে পারেনি, এবং এটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশনও বলেছে যে ওখানে এবার কিছু হিট হয়েছে, কিছুটা ইউরেনিয়াম মানে ওই জায়গাটাতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ইউরেনিয়াম বের হয়নি। তার মানে ওরা এত মানে ওটাকে প্রোটেক্ট করে রেখেছে, এভাবে আছে যে ওটাকে তারা এখনো ওইটাকে ধ্বংস করতে পারছে না। এইবার ওরা নেগোসিয়েশনসেই তো ছিল, তাই না? এই সময়টাতে ইউএস চাচ্ছিল মিসাইল সিস্টেমটা যেন তাদের হাতে দিয়ে দেওয়া হয়, বা মিসাইলটাকে তারা কন্ট্রোল করে। তো মিসাইল তো ওদের মানে মোস্ট ফর্মিডেবল লাইন অফ ডিফেন্স, কারণ ইরান সবসময় এই পজিশন ছিল যে তারা ওই নিউক্লিয়ার ইয়েটাকে কখনো যুদ্ধের জন্য ব্যবহার করবে না, এবং দে আর সিগনেটারি টু দ্য নন প্রলিফারেশন ট্রিটি, সেটাতে তারা সিগনেচারি। দক্ষিণ এশিয়ার কোনো দেশ কিন্তু আমরা মানে বাংলাদেশ সই করে রেখেছে, কিন্তু ইন্ডিয়া এরা কিন্তু এনপিটি সই করেনি। তো এরকম একটা জায়গায়, এবং ইরানের সর্বোচ্চ নেতা এটা কিন্তু বারবার বলেছে, এবং তারা ধর্মীয় মানে থেকে ব্যাখ্যা করেছে যে ইসলামে হারাম মানুষকে মারা, এবং এটা আমরা আমাদের সিভিলিয়ান পারপাসে করব। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং হলো কি জায়গাটা দেখেন, ওই অঞ্চলে কিন্তু একমাত্র ইসরায়েলের নিউক্লিয়ার ওয়েপন্স আছে, সেটা নিয়ে কিন্তু আমেরিকা কখনো উচ্চবাচ্য করছে না, কারণ ওই অঞ্চলে আমেরিকার ডিফেন্সই হলো ইসরায়েলের মাধ্যমে। আমেরিকা করছে না বলে কি পৃথিবীর আর কোনো দেশও সেই জন্য কি করছে না, যে যেহেতু আমেরিকা এটাকে পজিটিভলি নিচ্ছে সেই জন্য পৃথিবীর আর কারো কোনো মাথা ব্যথা নেই ইসরায়েলের? না, আপনি পৃথিবী বলতে এখন কোন পৃথিবীটাকে বলছেন? আপনি যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডটাকে ধরেন, তাহলে ধরেন জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, দে আর অল মেম্বার্স অফ নেটো। স্পেন একটা অন্য ধরনের পজিশন নিয়েছে, বলেছে তার বেসকে তারা ইউজ করতে দেবে না সেটা। তো ওরা তো অলরেডি অ্যালায়েন্স সিস্টেমের মধ্যেই আছে, ওরা তো নিউক্লিয়ার পাওয়ার। এবং আমি জানি না রাহি, আমি একটু বেশি সময় নিয়ে জি বলবেন। যেরকম রাশিয়ার দিক থেকে তো একটা পজিটিভ অ্যাটলিস্ট, মানে ইরানের সাথে তাদের যে সম্পর্কের জায়গা, সেখান থেকে রাশিয়ার দিক থেকে তো একটা পজিটিভ আছে, এবং ওরা বলছে যে ওরা নিরাপত্তা পরিষদে বৈঠক চাচ্ছে নিউক্লিয়ার পাওয়ার্সে, এবং ওরা এটা আলোচনা করতে চাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাহলে কি ধরনের পৃথিবী চাচ্ছে, মানে হোয়াট ইজ ইট দ্যাট দে ওয়ান্ট। একদম টু মানে ইউ শুড লে দ্য কার্ডস অন দ্য টেবল, যে তুমি কি চাচ্ছ, মেক ইট ক্লিয়ার। একজন দর্শক আছেন, আমি একটু প্রশ্ন নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। মোহাম্মদ আব্দুর রশিদ। জি, প্রশ্ন করবেন। হ্যালো। জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন। টিভির ভলিউমটা একটু মিউট করে নেবেন। আমি প্রশ্ন এটা করতে চাই যে বিনা উস্কানিতে ইরানে যৌথভাবে হামলা চালিয়েছে, এতে মুসলিম বিশ্বের জাতিসংঘ বা নিরাপত্তা পরিষদের কি ভূমিকা আছে? জোরজার মুলুকটা এই নীতিতে কি সারা বিশ্ব এখন পৃথিবী চলছে নাকি? অসংখ্য ধন্যবাদ আইরিস ভাই, আপনার কাছ থেকে প্রশ্ন উত্তর। জোরজার মুলুকতা সেই পৃথিবীতে কি আমরা বসবাস করছি? জাতিসংঘের ভূমিকা, নিরাপত্তা পরিষদই বা কি করছে? এখন জোরজার মুলুকতার ওটাতে করব নাকি জাতিসংঘ নকদন্তহীন? আমাকে যদি বলেন, আপা হয়তো কন্ট্রিবিউট করবেন এখানে। আসলে যেভাবে ঘটনা পরম্পরায় ট্রাম্পের সেকেন্ড টার্মে এসে আমরা দেখছি, সেটা ভেনেজুয়েলা বলুন, ইরান বলুন, মধ্যপ্রাচ্য বলুন, কিংবা ট্যারিফ ওয়ার, সব কিছুর মধ্যেই ট্রাম্পের অনেকটা মানে গায়ের জোরে করার মতো। আমরা জিও পলিটিক্যাল শিফটের কথা বলছি, চায়নার কথা বলছি, নতুন পাওয়ার উত্থানের কথা বলছি, কিন্তু ঘুরে ফিরে দেখুন যুক্তরাষ্ট্র যেভাবে, বিশেষ করে ট্রাম্পের জমানা আমরা সেকেন্ড টার্মে যা দেখছি, এখানে জোরজার মুলুকতার, এবং আলটিমেটলি জাতিসংঘের কতটা কি করার আছে। একটু আগে যেমন বলছিলেন যে রাশিয়ার যে কথা, যে সিকিউরিটি কাউন্সিলে একটা মিটিং হবে কিনা, সিকিউরিটি কাউন্সিলে সেখানে তার একটা সমস্যা, একটা সিঙ্গেল কান্ট্রি ভেটো দিলেই সব কিছু আটকে যায়। তো কাজেই যেভাবে জোর জবরদস্তি করে চলছে, এবং আমরা নিশ্চয়ই আপনিও দেখেছেন যে
সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও নতুন একটা তারা তত্ত্ব হাজির করছেন, যে নতুন করে ব্যাখ্যা দিলেন যে হামলা নিয়ে, যখন প্রশ্নের মুখে পড়ে গেছে যে এই হামলা যৌক্তিক ছিল কিনা, প্রয়োজন আছে কিনা। আপনি যে বলছেন, আমি 3টা লক্ষ্যের কথা বললাম না, যে খামেনিকে খুন করা, রেজিম চেঞ্জ করা এবং তার নিউক্লিয়ার আর্মারির পুরোটা দখলে নিজেদের কাছে নেওয়া, পুরো এবং ডিফেন্স পুরো সিস্টেমটাকে। অর্থাৎ। আর সবচেয়ে বড় কথা কি, আপা মিসাইলের কথা বলতো ওই, এবং এখন পর্যন্ত এটাকে আমি মনে করি এটা যুদ্ধ বলার মতো সবকিছু ঘটে গেছে, যেভাবে দুই পক্ষ মিলে, দুটো দেশ মিলে হামলা চালিয়েছে। তো এবং যেটা রাইটলি আপনি বলেছেন, এই লড়াইটা হবে, লড়াই বলি, সংঘাত বলি, যুদ্ধটা হবে আকাশপথে। কারণ এখানে আপনার টেরিটোরিয়াল অর্থাৎ ল্যান্ড বাউন্ডারি দিয়ে কোনো কিছু ঘটবে বলে এখন পর্যন্ত কিছু নাই। তো সেই জায়গাতে তারা নতুন করে ব্যাখ্যা দিচ্ছে কি, মার্কো রুবিওর ব্যাখ্যাটা হচ্ছে, আমরা জানতাম যে ইসরায়েল একটা অ্যাটাক করবে, আর ইসরায়েল অ্যাটাক করলেই যে তার ইরান রিটালিয়েট করে যে টার্গেট করবে, সে টার্গেটের প্রথম লক্ষ্যবস্তু হলো আমেরিকা। খুব অদ্ভুত একটা যুক্তি। অর্থাৎ নিজেরা যে ইসরায়েলকে মদদ দিচ্ছিল, ইসরায়েলের সাথে পরিকল্পনা করছিল, সে জায়গা থেকে শিফট করে মার্কো রুবিও ব্যাখ্যাটা দিচ্ছে। আর রেজিম চেঞ্জে যে কথাটা বলছেন, অনেকগুলো ব্যাপারের একটা তো আছে আপনার ল্যান্ড দিয়ে এই ওয়ারটা করা তাদের পক্ষে সম্ভব না। এর পাশাপাশি আরেকটা জিনিস, কালকে আমি স্কাই নিউজে MI6-এর ফর্মার চিফ জন সোয়ার্সের একটা ইন্টারভিউ দেখছিলাম। তো উনিও এই যে রেজিম চেঞ্জের নোশনটা বাদ দিলেন। ওনার যুক্তিটার সাথে হয়তো আপনিও সেটা জানি তথ্যটা, যে স্ট্রাকচারের মধ্যে 79 ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের বিকাশ ঘটেছে কয়েক লেয়ারের একটা কাঠামো, এবং সেটাতে যদিও ধাক্কা, আমি যদি বলি রিপাবলিকান গার্ডের চিফ কাসেম সুলাইমানিকে খুনের পর থেকে আস্তে আস্তে আমরা দেখছি যে ধাক্কা একের পর এক আসছে। তো সোয়ার্সের এই তথ্য ইন্টারভিউতে যেটা জানলাম, পর আমি চেক করে তথ্যটা মোটামুটি কাছাকাছি পেলাম, প্রায় 1 মিলিয়নের মতো লোকের হাতে অস্ত্র আছে, অর্থাৎ রিপাবলিকান গার্ড বলুন, মিলিশিয়া বাহিনী বলুন, সবকিছু মিলে। তার প্রশ্নটা হচ্ছে রেভলিউশনারি গার্ড, IRGC যেটা বলা হয়। তো এই রিপাবলিকান রেভলিউশনারি গার্ডের যেটা এই আপনার এই সহ মিলে যে শক্তিটা, তার আর্গুমেন্টটা খুব পরিষ্কার। আপনি একটা রেজিম চেঞ্জ করে দিবেন, তো ধরে নেই এটা না হয় 1 মিলিয়ন আছে, তো 1 মিলিয়নকে রিপ্লেস করতে হলে তো আপনাকে কাউন্টার একটা ফোর্স দরকার। এই ফোর্সটা আপনার আছে কিনা? আমরা সরকার বিরোধী আন্দোলনের সময় যেটা আপনার দেখলাম, রেভলিউশনারি গার্ডের নির্মমতার কথা বলা হচ্ছে, তো সেই জায়গাতে তাকে রিপ্লেস করার শক্তি বা সামর্থ্য তো নাই, তাহলে রেজিমটা চেঞ্জ আপনি কাকে দিয়ে করবেন, সেটার প্রপোর্শনটা কি পরিমাণ, এবং সেটা করে সাস্টেইন করবে কিনা। আমরা যদি ওয়ার অন টেররের মতো ইরাকে হয়েছে, আফগানিস্তানে হয়েছে, তার পরিণতি কিন্তু আমরা সবাই দেখছি, এবং ইভেন লিবিয়ার ক্ষেত্রেও দেখুন। প্রশ্ন উঠছে এখন, তাইলে আপনারা যেটা বলছিলেন, মিডল ইস্টে জিওপলিটিক্স প্লাস জিও ইকোনমিক এবং স্ট্র্যাটেজিক্যাল একটা তো ইস্যু আছে। কি এখানে কোনো ভুল ছিল ইরানের ব্যাপারে? এখন তো এই প্রশ্নটা অনেকে করছে। অবশ্যই, কারণ আপনি এই যুদ্ধটার মানে যে স্কেলে ইরান করতে শুরু করেছে, আরেকটা বিষয় না বললেও নয়, এই যুদ্ধের আমরা 3টা লক্ষ্যের কথা বলছি, যে তার ডিফেন্সটাকে নিজের কবজায় নেওয়া, খামেনিকে হত্যা করা, রেজিম চেঞ্জ করা, তার ডিফেন্সের যে পাওয়ারটা আছে, স্ট্রেংথটা আছে, সেটাকে আপনি দখল করা। তো ইনিশিয়ালি আপনি খামেনিকে হত্যা করতে পেরেছেন, ওকে, এটাকে আপনি সাফল্য দাবি করেন, কিন্তু রেজিম চেঞ্জ আপনি করতে পারছেন না, তার ইঙ্গিতগুলো কিন্তু একদম স্পষ্ট। আর তার ডিফেন্স পাওয়ার, সেটা আপনি করতে পারলেন না। এখানে আমার একটা নিজের বিশ্লেষণ ও ব্যাখ্যা আছে। আমার যেটা মনে হচ্ছে যে মিসাইল এবং তার যে আপনার এয়ার স্পেসে যে স্ট্রেংথটা আছে, ক্রমাগতভাবে এই যে ড্রোন মিসাইলের ব্যবহার ইরান করছে, ইরানের কিন্তু সমরাস্ত্রের মজুদে একটা সময় কিন্তু টান পড়তে বাধ্য। সেটা উইক করে ফেলাও তার একটা লক্ষ্য হতে পারে, যে ধাপে ধাপে গিয়ে একের পর এক গত কয়েক বছর থেকে দেখুন যে এই হামলাগুলো ইসরায়েল করেছে আমেরিকাকে পাশে নিয়ে, এতে কিন্তু ইরানের শক্তি ক্ষয় হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আপনি যেভাবে মনে করছেন যে আপনার খেয়াল খুশি মতো যুদ্ধ করবেন এবং নিজের সরকার একটা পাপেট সরকার সেখানে বসিয়ে দিবেন, এটা আদৌ সম্ভব হবে বলে আমার মনে হচ্ছে। অস্ত্রের যে মজুদের কথা বলছেন, ক্ষয়ের যে কথা বলছেন, সেটার জন্য তো আসলে আমেরিকারও তো ক্ষয় হচ্ছে, ইসরায়েলের তো ক্ষয় হচ্ছে, তাদের পরিমাণের চাইতে দেখুন, যেটা এই মুহূর্তে আমরা দেখছি, পুরো মিডল ইস্টের বেস থেকে তারা লোকজন তার সমরাস্ত্র সবটা রিলোকেট করে ফেলেছিল, মার্কিন রণতরীর মোবিলাইজ করেছে, এটা তো পরিষ্কার। এবং
আপনি যদি ডিফেন্সের ক্যাপাসিটির দিকে বলেন, টেকনোলজির কথা উনি আপা বলছিলেন, যেভাবে ট্র্যাক করা হলো, যে ডিভাইসগুলো আমরা আজকাল ইউজ করি, এই ডিভাইস সহ দিয়ে এত অ্যাডভান্স ওয়েতে তারা অপারেট করে। ফর এক্সাম্পল, অ্যাবোটাবাদে, পাকিস্তানের অ্যাবোটাবাদের লাদেন এবং লাদেনের পরিবারের সদস্যদের তারা যেভাবে নির্মূল করেছিল এবং সিচুয়েশন রুমে বসে তারা সেটা পর্যবেক্ষণ করছিলেন, এবারও তাই ঘটেছে। অর্থাৎ টেকনোলজিক্যালি তারা এত এগিয়েছে এবং প্রতিনিয়ত গবেষণার মধ্যে আছে। ইরান যেমন আছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলও কিন্তু বসে নেই। হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তরে আসি। ইরানের এই ব্যর্থ যেমনটি ম্যাম বলছিলেন যে ট্রাফিক লাইট দিয়ে তাকে ট্র্যাক করা, ক্যামেরা ইউজ করার কথা বলছেন তো, করা হয়েছে। মানে ইরান কি এই জায়গায় কি এইটা কি আসলে মানে সমস্যাটা আসলে কোথায় ছিল? শুধুমাত্র গোয়েন্দা ব্যর্থতা ছিল না, একটা ব্যর্থতা বলতে পারেন, কিন্তু আবার এটাও বলতে পারেন একদিকে ইরানের ব্যর্থতা, অন্যদিকে ধরেন মোসাদ এবং ইসরায়েলের সিআইএর যুগপৎ সাফল্য, যে তারা পেনিট্রেট করতে পেরেছে। গত বছরের জুনে যেটা হলো, আপনার নিশ্চয় মনে আছে, টার্গেট করে করে তারা সায়েন্টিস্টদের খুন করেছে। যে ইনস্টলেশনে অ্যাটাক করা দরকার সেগুলোতে করেছে। ডিফেন্সে যেই টপ লিডারশিপের উপর অ্যাটাক করা দরকার তাদেরকে তারা এলিমিনেট করেছে। অর্থাৎ তার প্রযুক্তি, গোয়েন্দা তথ্য সব কিছু মিলে তারা এতটাই সাফল্য পেয়েছে। এবং শুধু আপনি এই গত জুন থেকে এই সময়ের কথা বলছেন কেন, কাশেম সুলেমানি যখন খুন হলেন তখনও কিন্তু একই কথা বলা হয়েছে যে তারা পেনিট্রেট করতে পেরেছে। অর্থাৎ তাদের এই সাফল্যকে আপনি ইরানের ব্যর্থতা হিসেবে দেখতেই পারে। আরো একজন দর্শক আছে, তার প্রশ্নটি একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। দর্শক নিশ্চয় শুনতে পাচ্ছেন দুজন অতিথির কাছে, যে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে এবং মুসলিম ক্রান্তি হিসাবে আমরা জোরালো ভাবে কেন প্রতিবাদ জানাইতে পারতাছি না? এটা কি আমাদের ব্যর্থতা নাকি? এই বিষয়টা দয়া করে একটু বলবেন। ম্যাম, আপনার কাছে আসি। তিনি বলছেন যে এই যে যুদ্ধ ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের, সেখানে বাংলাদেশের পক্ষ থেকে জোরালো কোনো প্রতিবাদ কেন করা হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। এর আগে একটু যিনি আগে প্রশ্নটা করেছিলেন, ওনার প্রশ্ন দুটো ভাগ ছিল। সেকেন্ড পার্টটার আমরা সময় পাইনি, বিরতিতে চলে গেছিলাম। যে উনি বলছিলেন যে মুসলিম বিশ্বের কেন কি ধরনের রোল হতে পারে। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে এখানে না মুসলিম বিশ্ব, এটাই একটা দুঃখের ব্যাপার যে পৃথিবীতে আমরা দেখছি মুসলিম বিশ্বই বিভাজিত, এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে রাষ্ট্রগুলো আছে তাদের প্রায় প্রত্যেকটা দেশেই মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে, এবং তারা তাদের নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে ডিপেন্ডেন্ট, একেবারে সম্পূর্ণভাবে নির্ভরশীল। এবং সেখানেই তো সেই রাষ্ট্রগুলোর মধ্যেই তো ইরান সেই রাষ্ট্রের যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে, মিলিটারি বেসেস আছে, ওখানে অ্যাটাক করছে। এবং আজকে তো কাতারও যুদ্ধ ঘোষণা করেছে ইরানের বিরুদ্ধে। এবং সৌদি আরবে আমরা জানি যে সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলা, মানে বোমা পড়েছে, এবং সেটাতে সৌদি আরব বলেছে ইটস গোয়িং টু রিটালিয়েট। তো এটা মুসলিম বিশ্বের মধ্যেই কোনো আমরা ঐক্য খুঁজে পাচ্ছি না, সেটা একটা বড় ব্যাপার। আচ্ছা, ওনার প্রশ্নে যিনি প্রশ্নটা করেছিলেন, দেখেন, হ্যাঁ, এই কথাটা ঠিক যে বাংলাদেশ থেকে সে ধরনের কোনো স্টেটমেন্ট বা নিন্দা আমরা দেখিনি। রাহিদ, আমি যদি ভুল না করে থাকি, দুটো স্টেটমেন্ট গেছে, তাই না? দুটো গেছে, এবং প্রথমটাতেও আমরা দেখলাম যে একটু রেস্ট্রেইন্টের কথা বলা হচ্ছে, কনসার্নের কথা বলা হচ্ছে, এবং দ্বিতীয়টাতেও সেই ধরনেরই স্টেটমেন্টটা গেছে। মানে বাংলাদেশের মানুষের মন মানসিকতায় ইরানের উপর আক্রমণ যতটা দাগ কেটেছে, যতটা ব্যথিত হয়েছে, সেই ব্যথাটা আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি এসেছে সেখানে আমরা দেখতে পাইনি। এবং প্রথমটাতে ম্যাম দেখা গেছে যে আমেরিকার প্রতি এক ধরনের, প্রথমটাতেও না, দ্বিতীয়টাতেও না। এবং দেখেন, বিবৃতিটা, মানে সত্যি কথা বলতে কি, যখন বিবৃতিগুলো আমি পড়েছি তখন আমি নিজেই কিন্তু একটু অবাক হয়েছি। কারণ সাধারণত আমরা দেখি যে নিন্দা করা হয়, অ্যাটাকগুলোকে নিন্দা করা হয়, এবং জোরালো ভাষায় অনেক ধরনের প্রতিবাদ করা হয়। সেটা কোনোটাই আমরা পাইনি, দুটো বিবৃতির মধ্যে কোথাও আমরা পাইনি। এবং আমার কাছে বিবৃতিগুলোকে বেশ কাঁচা মনে হয়েছে। এবং আমি আশা করব যে বাংলাদেশের ফরেন পলিসির যে মেইন প্রিন্সিপালসগুলো আছে, এবং আমরা সবসময় শান্তির পক্ষে দাঁড়িয়েছি, এবং ধরেন শুধু শান্তি না, আমরা মানে কতগুলো প্রিন্সিপালস, ফাউন্ডিং প্রিন্সিপালস আছে আমাদের ফরেন পলিসির। সো আমি আশা করব যে সেই জায়গাগুলোতে, মানে এরপর, মানে
নতুন মানে আরো সরকার সচেতনভাবে তাদের যাতে বিবৃতি, তারা হ্যাঁ মানে আরো ম্যাচিউরড স্টেটমেন্টস গুলো যেন চাই আসে। সেটি আমি রাহিত ইসলাম ভাই আপনার কাছে একটু আসি। যে বিষয়টি নিয়ে কথা বলছিলেন ম্যাম, যে মধ্যপ্রাচ্যের দুর্বলতার জায়গাগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, তাদের উইকনেসের জায়গাগুলো নিয়ে, সেখানে একটি প্রসঙ্গ এসেছে যে সৌদি যুবরাজের এক ধরনের কানেকশন ছিল আমেরিকার সঙ্গে। বারবার আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়ে তিনি রিকোয়েস্ট করেছেন ইরানের উপর যাতে হামলা করা হয়। এই বিষয়টিও কি মানে এড়িয়ে যাবার মতো, বা এই বিষয়টি নিয়ে কি আলোচনা হতে পারে? না, একটা যেটা বলছেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে অর্থাৎ মুসলিম বিশ্বের মধ্যেও তো বিভাজন আছে। আপনি সৌদি আরবের প্রসঙ্গ আনলেন। সৌদি আরবের সাথে ইরানের যে সম্পর্ক, তিক্ততা, এটা আমাদের কারো অজানা নয়। এবং খুব রিসেন্টলি যেটা আমরা দেখেছি যে চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরানের সাথে একটা কূটনৈতিক সম্পর্ক স্থাপন, সুসম্পর্ক, এগুলো বলা হচ্ছিল। কিন্তু এই সংকটের অনেকগুলো ডাইমেনশন যেমন আছে, আবার এটাও ঠিক সংকটের মূল বা প্রধান কেন্দ্র যদি আমরা বলি, ইসরায়েলকে ধরেই আমাদের বিষয়টা দেখা উচিত এবং দেখলেই বোধহয় বেটার। কারণ এখানে যে বিষয়টা বলা হয়ে থাকে, ইসরায়েলি লবি ইভেন এমনকি এতটাই শক্ত যে যুক্তরাষ্ট্রের নির্বাচন, ক্ষমতার পালা বদলে তাদের একটা ভূমিকা থাকে বলে বলা হয়। তো কাজেই ট্রাম্প, আপনি যখন সৌদি আরবের প্রিন্সের কথা বলছেন, তার প্রসঙ্গ টেনে বলছেন ইরানে হামলার কথা, শুধু তিনি বললেই যে জিনিসটা হয়ে গেলে এমনটা ভাবার কোনো অবকাশ নেই। আমার দৃষ্টিতে আমি মনে করি ইসরায়েলের ইন্টারেস্টটা এখানে বড়, এবং সেটাই প্রেসিডেন্ট ট্রাম্প বড় করে দেখেছেন এই জায়গাতে। তিনটি উদ্দেশ্যের কথা বলছিলেন যে হ্যাঁ, কেন তিনটি এই উদ্দেশ্য, আগ্রাসন, এই যে বললাম, সেই হ্যাঁ, উদ্দেশ্যের মধ্যে সেই উদ্দেশ্যের মধ্যে তো উদ্দেশ্য ছিল মানে এর পরবর্তীতে একটা নিশ্চয়ই রেজিম চেঞ্জের যে বিষয়টি, নিশ্চয়ই নেতৃত্ব আসবে। সেই নেতৃত্ব কি কোনোভাবে আমেরিকাকে সার্ভ করবে, এমন সম্ভাবনা কি দেখেন? আমি দেখি না। এই জন্য যে কথাটা আমি বারবার বলছি যে সরকার বিরোধী যে আন্দোলন আমরা সাম্প্রতিককালে দেখলাম, যেটা খুব মর্মান্তিকভাবে মানুষ প্রাণ দিয়েছেন বেঘরে, এবং এটা আলটিমেটলি হয়েছে কি, হ্যাঁ, ইরানে এই বর্তমান রেজিমের প্রতি মানুষের খুব বিক্ষোভ আছে, এটা বলার অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ দেখুন, ৭৯ থেকে যদি আমরা বলি, আজকে আপনার প্রায় ৫ দশকের মতো একটা শাসন ব্যবস্থা আছে, এবং সেই শাসন ব্যবস্থায় সব মধ্যে প্রচুর গলদ আছে। এবং একটা দেশ যখন একঘরে হয়ে থাকে, চরম নিষেধাজ্ঞার মধ্যে গিয়ে নিজেকে এগিয়ে নেয়, পরে আবার তার জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজির কারণে সেটা জর্ডান বলুন, সিরিয়া বলুন, ইয়েমেন, তার সাথে যুক্ত হয়, তো সেই জায়গাতে তার প্রচুর লুপহোলস থাকে, এটা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু কথা হচ্ছে, গায়ের জোরে সেই রেজিমটাকে আপনি চেঞ্জ করে দিবেন, তার উপর হামলা চালাবেন, আক্রমণ চালাবেন, সেটাও তো নিশ্চয় হতে পারে না। আমি ইরানে যখন মত প্রকাশের স্বাধীনতা, নারী স্বাধীনতা, এই বিষয়গুলো নিয়ে আমি অবশ্যই সেই স্বাধীনতা মানুষের পক্ষে, এটাতে কোনো আমার দ্বিমত নেই। কিন্তু পাশাপাশি যেভাবে রেজিম চেঞ্জ বা যেভাবে ক্ষমতার আপনি খোল নলচে পাল্টে দিতে চাচ্ছেন, সেটা তো সে দেশের মানুষের চাইতে হবে। সেটা যদি আপনি না চান, এখন আপনি গুটি কতক মানুষকে নিয়ে আলটিমেটলি আপনি ইরানে হামলা করলেন, এর হামলার জেরে তো বাংলাদেশের যে 2 জন নিরপরাধ মানুষ প্রাণ দিল। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে জিনিসটাকে এভাবে দেখি। 7 জন আহত হলো। আজকে বাহরাইনে খোঁজ নিয়ে জেনেছি, যেই বাহরাইনে যে 2 জন আহত, তার মধ্যে একজনের অবস্থা খুবই খারাপ, তার ফুসফুসে ফুটা হয়ে গেছে, একটা হাত তার কেটে ফেলতে হয়েছে, এবং যার হাতটা কেটে ফেলতে হয়েছে, সে তার সহকর্মী যিনি মারা গেলেন, তাকে বাঁচাতে গিয়ে তার আপনার এই পরিণতি তাকে মেনে নিতে হয়েছে। কাজেই আমি বাংলাদেশের নাগরিক হিসেবে এই যে 2 জন প্লাস 7 জন, তাদের 9 জনের কথা বলি, তারা তো যুদ্ধের অংশ নয়, কিন্তু যুদ্ধের জন্য তাদের বলি হতে হচ্ছে। আজকে সারা দুনিয়ায় আমরা যে বলছি হরমুজ প্রণালী, একটু করে বলি, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে, কেউ মুভ করতে চাইলে ইরান তাকে অ্যাটাক করবে। এখন এই যে পুরো মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের পর আরও সেটা ছড়িয়ে পড়ে কিনা, এটার দায়িত্ব ট্রাম্প কিংবা নেতানিয়াহু কোনোভাবে এড়াতে পারে না। মধ্যপ্রাচ্য কি সেটা উপলব্ধি করছে? ম্যাম, আপনার কাছে আসি, একটু জানতে চাইবো এই যুদ্ধের আসলে পরিণতিটা কোন দিকে যাচ্ছে, কতদিন স্থায়ী হতে পারে, বা মধ্যস্থতার সম্ভাবনাও দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি অনেকগুলো 4টা প্রশ্ন করেছেন, তাই না? না, 4টা আমি গুনেছি। প্রথম যদি বলি, পরিণতি তো খুবই ভয়াবহ, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখেন, এটা না আন্তর্জাতিক সম্পর্কে যে কিছু নিয়ম নীতি থাকে না, সেটার
উপর থেকে মানুষের আস্থাটাই উঠে যাচ্ছে এবং এটার একটা ভয়াবহ পরিণতি কিন্তু আমেরিকার উপরেও পড়ছে। ইটস নট ইন টার্ম যেটাকে আমরা মেজার করতে পারি সে ধরনের না, কিন্তু আমেরিকার যে একটা রিলায়েন্ট পার্টনার বা তার যে ক্রেডিবিলিটি সেটা দ্যাট ইজ ইন ক্রাইসিস। এবং আমি মনে করি যে দেখেন আপনি যখন একটা সুপার পাওয়ার হন, শুধু আপনি মিলিটারি পাওয়ার উপরে বেস করে হন না, আপনি আমেরিকান ডেমোক্রেসির কথা বলা হতো, আমেরিকান ইনস্টিটিউশনালিজমের কথা বলা হতো, মানবাধিকারের কথা, অনেক ধরনের কথাবার্তা, এগুলো সব কিন্তু একটা কতগুলো মোরাল প্রিন্সিপালস নৈতিকতার উপরেও ভিত্তি করেছিল। সেই জায়গাটার উপর থেকে কিন্তু আস্থাটা নষ্ট হয়ে গেছে, মানে এই জিনিসগুলো। এবং তাদের মধ্যে যে স্ববিরোধিতাগুলো দেখতে পাচ্ছি, আপনি দেখেন ওনাদের ফরেন সেক্রেটারি এক ধরনের স্টেটমেন্ট দেয়, ডোনাল্ড ট্রাম্পে এক ধরনের, ডিফেন্স সেক্রেটারি এক ধরনের, স্টেটমেন্টগুলোর মধ্যেও কোনো মিল নেই। এবং ডেমোক্রেটসরা বলছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আর্টিকেল 2 এর আন্ডারে তার যে ক্ষমতা আছে সেটাকে সে না এবং অতিক্রম করেছে সেই জায়গাটা। আপনি পরিণত বলছেন তো, সেই জন্য আমি কথাগুলো বলছি। আর সেকেন্ড হলো এই যে ধরেন একটা বড় জায়গা যে আমাদের অর্থনৈতিক, আর রাহিত কিছুক্ষণ আগেই কথাটা বলছিল, অলরেডি ইউরোপে কিন্তু গ্যাসের দাম বেড়ে গেছে এবং স্টক মার্কেটে কিন্তু বিশ্ববাজারে একটা ডাউন ট্রেন্ডটা দেখা যাচ্ছে। এবং আপনি দেখেন মানে মানুষ ক্রমেই বুঝতে পারছে যে কোনো জায়গায় কিন্তু আর নিরাপদ থাকছে না। আপনি এয়ার স্পেসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আপনি চলাচলের পথ বন্ধ হয়ে যাচ্ছে। তো এবং একটা যখনই তেলের দাম বাড়ে, এনার্জি ক্রাইসিস হয়, তখন কিন্তু সবচেয়ে বেশি মানে এটার পরিণতিতে ইনফ্লেশনটা বেড়ে যায়। এবং আমাদের মতো দেশ যেখানে কোনো সোশ্যাল সিকিউরিটি নেই, এই সিস্টেমগুলো নেই, সেখানে উই আর মোস্ট হার্ড হিট। এবং এই জায়গাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আপনি দ্বিতীয় প্রশ্ন ছিল কত মানে কত স্থায়ীর ব্যাপারটা, মানে যেটা ডোনাল্ড ট্রাম্প বলছে 4 সপ্তাহ 5 সপ্তাহ সে চালিয়ে যাবে যুদ্ধটা, কিন্তু আমার মনে হয় কি যুদ্ধটা না এটা প্রলম্বিত হবে। আপনি হয়তো যুদ্ধের স্কেলটা উঠানামা করবে, কিন্তু যেটাকে আমরা বলি না একটা প্রোট্রাক্টেড ওয়ার, সেটা কিন্তু চলতে থাকবে। কারণ অলরেডি হিজবুল্লাহ আমরা দেখেছি তারা যুদ্ধের মধ্যে জড়িয়ে গেছে, লেবানন জড়িয়ে গেছে, কাতার জড়িয়ে গেছে, সৌদি আরব বলছে তারা করবে। সো এই মধ্যপ্রাচ্যে পুরো অঞ্চলেই মানে এই যুদ্ধটাতে যদি সিজ ফায়ার হয়েও যায়, যেহেতু একটা বিরাট ক্রাইসিস দেখেন জুনে হয়েছিল, এবং তারপরে আবার নেগোসিয়েশন স্টার্ট হলো, এবং ইরান তো ক্লিয়ারলি বলেছে আমরা নেগোসিয়েশনে যাব না, কারণ আমরা তো তাদের সাথে নেগোশিয়েট করছিলামই, এর আগেও কিন্তু তারা নেগোশিয়েট করছিল, সেই জায়গাটাতেই তারা আবার যেটা বলে আবার ফেরত গেল। সো ওই নেগোসিয়েশনসের উপরেও তো বিশ্বাসটা আসলে থাকছে না। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ। আমি একটু রাহিদ ইজাজ ভাই আপনার কাছে আসতে চাই। আপনার যে প্রসঙ্গটি ছিল মধ্যপ্রাচ্যের উপর যে প্রভাবটা, আমরা ছোট একটা দেশ, আমাদের উপরে যেখানে প্রভাব পড়ছে, মধ্যপ্রাচ্য তো নিশ্চিতভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে তাদের জায়গা থেকে এই যুদ্ধের ব্যাপারে তাদের আসলে দায়িত্বের জায়গাটা আসলে কি হওয়া উচিত? দায়িত্বের জায়গাটাতে বলছেন আপনি, ধরেন তারা তো অনেকটা এই যুক্তরাষ্ট্রের অ্যালাই হিসেবে রোলটা প্লে করে, এটা তো আমার আপনার কারো কাছে গোপন নয়। যদি রোল প্লে না করে তাহলে এই কাতারের ঘাঁটি, বাহরাইনের ঘাঁটি, সব এই বিভিন্ন দেশে তো তার ঘাঁটি আছে। তো যুক্তরাষ্ট্রের মুসলিম দেশ হিসেবেও থাকলেও তারা একটু আগে যেটা আপনি একটা প্রশ্ন বলছিলেন যে সৌদি প্রিন্স হামলার কথা বলেছেন, তার জন্য সেটা হলো কিনা। এবং আমি যদি আরেকটু ফিরে যাই, কয়েক বছর আগে ইসরায়েলের সাথে ইউএই সহ অন্যদের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ স্টাবলিশ হলো বা রিস্টাবলিশ হলো, এবং সেটা কার পারসুয়েন্স হলো? এটা আমেরিকান পারসুয়েন্স হলো। এখন এইখানে যে কেউ অবজেক্টিভ না, এবং একমাত্র অনুষ্ঠান শুরুর আগে আমরা আলোচনা করছিলাম, রাশিয়া ছাড়া কেউ কিন্তু কোনো স্টেটমেন্ট দেয়নি, স্ট্রংলি পজিশন নেয়নি। ইভেন কি টার্কি, যাকে বলা হয় থেকে সম্ভবত এক ধরনের স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, উত্তর কোরিয়াকে সেভাবে আমরা বিবেচনা করব কিনা, হ্যাঁ চিন্তা মানে আমি শুরুর দিকের কথা যদি বলি, ইভেন কি টার্কিকে অল্টারনেটিভ একটা আপনার অ্যালায়ের লিড করতে পারে এমনটা বলে বিবেচনা করা হচ্ছে। এখন সে জায়গায় টার্কির পজিশনটাও কিন্তু খুব ক্লিয়ার না, খুবই অস্পষ্ট। তো সেই জায়গাতে আপনি মধ্যপ্রাচ্যের দেশগুলো মিলে কি
তার পক্ষে যুক্তরাষ্ট্রকে থামানো সম্ভব? আমার তো মনে হয় না সেটা বা থামানো তাদের সেই সম্ভব। প্রচেষ্টা কি থাকবে বলে তাদের মনে সেই করছেন? যে প্রচেষ্টা একেবারে আছে বলে সময় শেষ। জি, আমি সেটা মনে করছি না। মনে করছেন আর না। খালি সেতে একটা লাইন আমি এখানে অ্যাড করব, আমি আমিনা আপার সাথে একমত। এটা একদম 4 সপ্তাহ 3 সপ্তাহ যত নাটকীয়পনা করে ট্রাম্প বলছেন যুদ্ধের মাত্রাটা এরকম হবে না, থেমে থেমে উঠানামা হতে থাকবে। দীর্ঘায়িত হবে। কিংবা আতঙ্ক বা উদ্বেগের জায়গাটা হচ্ছে এটার স্পিল ওভার ইফেক্ট আছে। সেই স্পিল ওভার সেটা তো গোটা বিশ্বই আসলে স্পিল ওভার ইম্প্যাক্টটা কোন পর্যন্ত ছড়ায় এবং সেটা খুব উদ্বেগের ভয়ের, সেটার জন্য আমাদের অপেক্ষায় অসংখ্য থাকতে হবে। ধন্যবাদ রাহিজ ভাই, অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক এতক্ষণ আপনারা যারা ছিলেন কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্বাধীন সংলাপের সঙ্গে থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।